ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বেসিস ক্রিয়েটিভ এডুকেশন তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6 অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের অনুশীলনী প্লাস অনুশীলনীর বাইরে অতিরিক্ত কিছু প্রশ্নের সমাধান আমরা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি অনুশীলনী 6 খ এবং ক এই দুইটা অধ্যায় নিয়ে কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তোমরা জানো এখন তোমাদের 100 মার্কস যোগ্যতা ভিত্তিক, সেক্ষেত্রে মেইন বইয়ের পাশাপাশি অবশ্যই বেশি বেশি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করতে হবে। সে আলোকে আজকে আমি তোমাদের জন্য এই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই আমার সাথে থাকবে। চলো আমরা যোগ্যতা ভিত্তিক এই প্রশ্নগুলি সমাধান করি। বন্ধুরা চলো তাহলে আমরা আজকে ক্লাসটা উপভোগ করি। ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলবো, তোমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র, বই, খাতা এবং অন্যান্য জিনিস যেগুলি তোমাদের ক্লাসটাকে সফল করার জন্য প্রয়োজন সেগুলো নিয়ে বসে যাও এবং সাথে সাথে বেসিস ক্রিয়েটিভ এডুকেশনটিকে বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, তবে এই প্রশ্নগুলি আমি তোমাদেরকে এখানে স্লাইডের ভিতরে দিয়ে দেব। তোমরা এখানে প্রশ্নগুলি পাবে, এখান থেকে তোমরা প্রশ্নগুলি দেখে নেবে। এখানে এই পর্বে অনেকগুলি প্রশ্ন দিয়ে দেবো স্লাইডে 1 থেকে 8। আজকে আমরা শুরুতে 1 নং প্রশ্নের সমাধানটা করব। এবার ধারাবাহিকভাবে যতগুলি পারবো করব, বাকিগুলি তোমাদের স্লাইডের ভিতরে থাকবে। তোমরা বাসায় আবার প্রতিগুলি সমাধান করবে এবং যেখানে ঠিক যাবে, যেখানে সমস্যা হবে সেটা কমেন্টস বক্সে লিখে জানাবে। আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। দেখো এখানে আমি এই কোশ্চেনগুলি তোমাদের সামনে একটু ধরলাম। দেখো এখানে 1 থেকে 4 এই পৃষ্ঠায়, আর পরের পৃষ্ঠায় আছে 4 থেকে 8। তাহলে 1 নং প্রশ্নটাই আমরা যদি সমাধান করি, এখানে সুন্দর করে লিখবো 1 নং প্রশ্নের সমাধান। তোমরা এভাবেই লিখবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? 1 নং প্রশ্নের সমাধান। এখন 1 নং এই প্রশ্নের ভিতরে আবার ক, খ, গ থাকে। তাহলে আমরা যখন ক করব, এখানে বাম পাশে আমরা ক লিখে অঙ্কটা করব। ক নম্বর এখানে আছে কি, উদ্দীপকে অনেকগুলি ভগ্নাংশ আছে। সেই ভগ্নাংশগুলোর ভিতরে উদ্দীপকের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এখানে কয়েকটা মিশ্র ভগ্নাংশ আছে, সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নেব। 1 নম্বরটা আছে 1 সমস্ত 15 ভাগের 7। এটা আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ নেব। তাহলে দেখো কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ নেব। এর সূত্র অনুযায়ী আমি যদি সূত্র অনুযায়ী, সূত্রটা হলো পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। এটা থাকবে উপরে আর নিচে থাকবে হর। তাহলে পূর্ণ সংখ্যা গুণ হর, তাহলে 1 গুণ হর হলো 15 যোগ লব হলো 7, নিচে হলো 15। তাহলে কি হয়, 15 দিয়ে 1 গুণের 15 যোগ 7 নিচে 15 সমান সমান 15 আর 7 22, নিচে হলো 15। ওকে, এভাবে করতে পারি। এরপরে আছে মিশ্র ভগ্নাংশে 2 সমস্ত 4 এর 3, 2 সমস্ত 4 ভাগের 3 সমান সমান, এটা তো আমি সূত্র ভেঙে ভেঙে দেখালাম। আর এটা যদি আমি সরাসরি পরীক্ষা করো তাও চলবে। তাহলে কি হবে, একই নিয়মে এই 4 টি কোণে 8 আর 3 11, উপরে 11 নিচে 4, চলবে, কোনো অসুবিধা নেই। আরেকটা আছে 1 সমস্ত 6 ভাগের 1, একইভাবে যদি 6 কে 6 রাখে 7, উপরে 7 নিচে 6, জাস্ট এভাবে করে দিলেও তোমরা চলবে। এটা হলো ক নাম্বার প্রশ্নটা থাকে জ্ঞানমূলক প্রশ্ন। তুমি যে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ নিতে পারো তার একটা জাস্ট পরীক্ষা, আর কিছুই না। ওকে, এবার খ নাম্বার প্রশ্নে কি বলেছে। ক নাম্বার প্রশ্নটা আছে প্রথম ভগ্নাংশ দুটিকে যোগ করো। আচ্ছা, খ
তো প্রথম ভগ্নাংশ দুটি লেখো, এখানে লিখে নিলাম প্রথম, সরি এটা দিয়ে মুছেছি এজন্য পানি লেগে পানি লেগে এক সমস্ত 15 ভাগের 7 যোগ 5 ভাগের 3, এটাকে যোগ করতে বলছে দুইটা ভগ্নাংশ। তাহলে আমরা যোগ করে দেই। বাংলা সমস্ত বাঙালি 15 আর 7 22, 15 আর 7 হয় গিয়ে 22 যোগ 5 ভাগের 3। 15 আর 5 এর লসাগু হলো 15, জানো তো তোমরা লসাগু করতে হয়। 15 দিয়ে 15 কে ভাগ করলে 1, 1 দিয়ে 22 কে গুণ করলে 22 যোগ 15 দিয়ে 3, 3 3 9, 15 9 2 31, এটাকে সমস্ত করতে হবে 2 সমস্ত 15 ভাগের 1। ঠিক আছে, ওই শেষের ভগ্নাংশ দুটিকে গুণ করো। আমরা যদি গ নাম্বারটা পাশেই করি, গ নাম্বারটা বলছে শেষের ভগ্নাংশ দুটিকে গুণ করো। আর শেষের ভগ্নাংশ দুটি আছে 2 সমস্ত 4 এর 3, 2 সমস্ত 4 ভাগের 3 গুণ 1 সমস্ত 6 এর 1। এই দুটো যদি আমি গুণ করে নেই, তাই গুণ করলে 4 গুণ 8 আর 3 11, নিচে 4 গুণ 6 কে 6, 6 কে 7, 6 এর 7। কিন্তু কাটাকাটি যায় কিনা, যায় না, গেলে 4 6 24 এর উপরে 7 11 77, 24 দিয়ে ভাগ করে দাও। 24 17 3 বার যায়, 3 24 72, আর হলো 24 ভাগের 5। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। খুবই সহজ ছিল। তার শুরুতেই যদি তোমাদেরকে কঠিন একটা অঙ্ক নিয়ে আসি, তাহলে তো তোমাদের কাছে জিনিসটা ভয়ের হয়ে যাবে। যাতে তোমার ভয় না পাও, সেজন্য আমি অঙ্কটা দিয়ে শুরু করেছি। আচ্ছা, এবারে 2 নম্বর কোশ্চেন এই ধরনের একটা কয়েকটি ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ কাকে বলে? প্রথম ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ লিখো, প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো, ভগ্নাংশগুলো মানের অধক্রমে সাজাও। হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন। মানের ঊর্ধ্বক্রম অধক্রমে আমি একটা তোমাদের দেখাই দেব। যেমন 2 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 1 নং এর পরে 2 নং প্রশ্নের সমাধান। বিপরীত ভগ্নাংশ কাকে বলে? প্রথম ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ কাকে বলে লেখো। তাহলে আমরা ক নাম্বারটা দেখি, বিপরীত ভগ্নাংশ কাকে বলে? যে কোন ভগ্নাংশের লব ও হরের স্থান বিনিময় করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তাকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলে। ঠিক আছে, ওই বলতে ওই যে কোন মানে প্রথম যে ভগ্নাংশ, যেমন আমরা উদাহরণের মাধ্যমে এখানে বুঝেছি প্রথম ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ এই যে 4 ভাগের 3 এর বিপরীত ভগ্নাংশ। আমরা কি বলেছি? কোন ভগ্ন লব এবং হরের স্থান পরস্পর স্থান বিনিময়, অর্থাৎ লবের জায়গায় হর, হরের জায়গায় হর। তাহলে কিভাবে উপরে যাবে? 4 নিচে আসবে 3। ঠিক আছে, এভাবে। ওকে, খ নাম্বার বলছে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো। আচ্ছা, তাহলে এবার আমরা খ নাম্বারে চলে যাই। প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করব। আগেটা আমরা যোগ শিখেছি, গুণ, এবার বিয়োগ। প্রথম ভগ্নাংশ হলো 4 ভাগের 3, 4 ভাগের 3 বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ হলো 12 ভাগের 5। 4 আর 12 লসাগু হলো কত? 12। তোমরা না পারলে করে দেখবা।
ঠিক আছে, 12 ভিতরে 4 3 বার, 3 3 কে 9, বিয়োগ 12 একবার 5, 12 ভাগের 9 থেকে 5 গেলে 4। তা তোমরা জানো কোন ভগ্নাংশের যোগফল এবং বিয়োগফল কি আকারে প্রকাশ করতে হয়? লঘিষ্ঠ আকারে। 4 দিয়ে 4 আঁকে 4, 3 4 12, ঠিক আছে, এভাবে যোগ বিয়োগ করে। এবার দেখো গ নাম্বার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। গ নাম্বার বলছে অধক্রম। অধক্রম জিনিসটা কি? দেখো আমরা যখন ছোট নিচ থেকে উপরে যাই তখন এটাকে বলে ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বর্তমানে যখন সিঁড়ির নিচ থেকে উপরের দিকে উঠে তখন এটা ঊর্ধ্বক্রম। ঊর্ধ্ব মানে আকাশ, আর অধ মানে পৃথিবী, ভূমি। তাহলে আমাকে অধক্রম মানে উপর থেকে বা নিচে নামতে বলছে, মানে বড় থেকে ছোটর দিকে আমরা আসবো। তাহলে আমরা করি, ভগ্নাংশগুলো কি কি আছে? ভগ্নাংশ যেগুলো লিখে রাখি, 4 ভাগের 3, 12 ভাগের 5, 8 ভাগের 3। এই ভগ্নাংশগুলোকে আমাদের অধক্রমে সাজাতে বলছে, মানে বড় থেকে ছোট। তাহলে দেখো ভগ্নাংশগুলোর যে হর আছে সে হরগুলোর লসাগু করব আগে। ভগ্নাংশগুলোর হর 4, 12, 8 এর লসাগু 4, 12, 8। লসাগু তোমরা যদি না পারো তো তোমরা এভাবে করে দেখবা। লসাগু হবে কি 24। তোমরা করে দেখবা যে 4, 12, 8 এর লসাগু কত হয়? 24। তার মানে এই ভগ্নাংশগুলোকে আগে আমার সমহর করতে হবে। যে ঊর্ধ্বক্রম অধক্রম যে ক্রমেই বলুক না কেন, ভগ্নাংশগুলোকে আমাদের কি করতে হবে? সমহর করতে হবে। তাহলে এই যে 24 ভাগ 4 সমান সমান 6। সুতরাং 4 ভাগের 3 সমান সমান 3 গুণ 6, 4 গুণ 6, 3 6 18, 4 6 24। আবার 24 ভাগ 12 সমান সমান 2। সুতরাং 12 ভাগের 5 সমান সমান 5 গুণ 2, 12 গুণ 2, 5 দ্বিগুণে 10, 12 দ্বিগুণে 24। দেখো সবগুলো হর 24 হয়ে যাচ্ছে। আবার 24 ভাগ 8 সমান সমান 3। সুতরাং 8 ভাগের 3 সমান সমান 3 গুণ 3, 8 গুণ 3 সমান সমান 3 3 9, 3 1 24। আচ্ছা এখন সমহর করে ফেললাম আমরা, কিন্তু আমাকে করতে হবে কি? ভগ্নাংশগুলোকে অধক্রমে সরাতে হবে, অর্থাৎ কি বড় থেকে ছোট। এখন তিনটা ভগ্নাংশ হয়তো সমান, তাহলে কোন ভগ্নাংশটা বড়? যার লব বড় সেটা বড়, ঠিক আছে। এখানে তাহলে তিনটা লাইন তোমরা মনে রাখবে, যেহেতু উপরে বড় কোনটা? 18, তারপরে বড় হলো 10, তারপরে 9। সুতরাং এই তিনটে শব্দ মনে রাখবে, যেহেতু, সুতরাং, বা। সুতরাং 18/24, 10/24, 9/24। যেহেতু, সুতরাং, বা মানে কি? দেখো এই ভগ্নাংশগুলো তো আমার এখানে নাই, আছে। এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে অধক্রমে সাজাতে হবে, এগুলোকে না। তাহলে এখন 24 ভাগের 18 কোত্থেকে আসে? 24 ভাগের 18 আসে 4 ভাগের 3। তাহলে বা দিয়া এটার পরিবর্তে লিখবো 4 ভাগের 3, তারপরে 24 ভাগের 10, তার মানে 12 ভাগের 5, তারপর হলো 8 ভাগের 3। এই এরপর তো শেষ। এরপর আমরা শুধু একটা লাইন লিখবো, সুতরাং ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজিয়ে পাই। সুতরাং ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজিয়ে পাই। তাহলে কি লিখবা? এই যে 4 ভাগের 3, 12 ভাগের 5,
8/3। এটাকে তুমি এইভাবে লিখলেও চলবে, আর যদি এইভাবে চিহ্নের সাহায্যে লেখো, অনেকে দেখি এইভাবে লেখে, অনেকে এইভাবে। তা আমি এইভাবেই সাপোর্ট করি বেশি। তারপর যে অনেকে বলে না এইভাবে চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে এটা লিখে দেবে। এটা মানে তোমাদের দেখাই দিলাম, যে কোনো একটা লাগবে 4/3 কমা কমা তো ইজ গ্রেটার দ্যান 12/5 কমা 8/3। ঠিক আছে? এভাবে তোমরা ঊর্ধ্বক্রমে অধক্রমে দেখো, ঊর্ধ্বক্রমে অধক্রমে যেভাবেই বলে সমাহার করে, যেহেতু সুতরাং বা যদি ঊর্ধ্বক্রম বলে তখন ছোট থেকে বড়, আর বড় অধক্রম বলে বড় থেকে ছোট, এই একই সিস্টেম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। বেশি বেশি প্র্যাকটিস করে তোমরা আরো এগিয়ে যাবে। এবার আমরা এখানে 4 নম্বর অঙ্কটা করবো। 1 2 করেছি, এবার 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখন আমরা করব। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি তার টাকার 12/5 এতিমখানা এবং 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তোমরা দেখো এই সাজ্জাদ সাহেবের, রনি সাহেবের, সুমন সাহেবের, মামুন সাহেবের, এই ধরনের অঙ্ক বিভিন্ন থাকবে, সংখ্যাগুলো চেঞ্জ থাকবে, নামগুলো চেঞ্জ থাকবে, একই সিস্টেম অঙ্ক থাকবে। এজন্য এই শিরোনামের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমি তোমাদের এই অঙ্কটা একটু দেখাচ্ছি। এখন অঙ্কটা করে নেব। 4 ক কি বলেছে? ক নম্বর বলছে তিনি মোট কত টাকা দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন। তাহলে আমাকে বের করতে হবে। তাহলে এখানে লিখে রাখি সাজ্জাদ সাহেবের নিকট ছিল 24,000 টাকা। তিনি মোট কত টাকা দান করলেন। এখন এই 24,000 টাকার ভিতর থেকে উনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, আর হলো এতিমখানা দান করলেন। তাহলে এখন এতিমখানা দান করলেন, সুতরাং এতিমখানায় দান করলেন 24,000 এর দিক পরে গুণ দিতে করো। 24,000 এর উনি 12/5 12/5 টাকা। যখন টাকার সাথে গুণ দিয়ে দিস তখন টাকা হয়ে গেল। 12 দিয়ে 24 কে কাটলে 2000, 5 দ্বিগুণে 10,000 টাকা। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 24,000 এর 8/3 টাকা, তাই না? 24,000 এর 8/3, 8 দিয়ে 24 কে কাটলে 3, তখন 3,000, 3 দিয়ে 9,000 টাকা। সুতরাং তিনি মোট দান করলেন 10,000 যোগ 9,000 টাকা সমান সমান 19,000 টাকা। ঠিক আছে? ওকে, নেক্সট বলছে কি তার কাছে কত টাকা পেল তোমরা বলো। ওনার কাছে ছিল 24,000 টাকা, উনি দান করে দিলেন 19,000 টাকা। তার কাছে হলো কত টাকা? এটা খুব সহজেই করতে পারি আমরা। তাহলে আমরা করতে পারি খ, যে সাজ্জাদ সাহেবের নিকট ছিল এত টাকা। তাহলে তিনি মোট দান করলেন 19,000 টাকা। এখানে এই দান করিটা আমরা এখানে তো বের করিনি, কোত্থেকে তথ্যটা নিয়ে আসছি? ক থেকে। এখানে দেখো কি সামনে লিখে দেবো, লেখো ক হতে প্রাপ্ত। আমাকে বলছে কি
যে তার কাছে আর কত টাকা রইল, সুতরাং তার কাছে রইল, তার মানে বিয়োগ করতে হবে 0 0 0 9 14 হবে 5, হাতে আমাদের 1 1 2 মিলে গেল এত টাকা। এই তো উত্তর 5000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর বলছে তিনি কোথায় বেশি বা কত অংশ বেশি দান করেন। খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, কোথায় বেশি এবং কত অংশ বেশি, তার মানে অংশ দিয়ে কাজ করতে হবে আমাকে, অংশ। তাহলে আমরা এবার গ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে এখানে লেখো এতিমখানায় দান করলেন 12/5 অংশ। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 8/3 অংশ। তাহলে এই অংশ দিয়ে কোথায় বেশি কত বেশি, কোথায় বেশি এভাবে আমরা দেখে বলতে পারবো না, এখন আমাদেরকে সমহার করতে হবে। সমহার করে আমরা বলতে পারবো এটাকে বেশি যেহেতু, তাহলে অধক্রমের সাথে আমরা বলতে পারবো। তো এখন লিখতে পারি ভগ্নাংশ গুলোর হর 12 ও 8 এর লসাগু সমান 24। ওই যে তাহলে 24/12 সমান 2, সুতরাং 12/5 সমান 5 গুণ 2, 12 গুণ 2, 5 গুণ 10, 12 গুণে 24, 24 ভাগ কত 8 সমান 3, সুতরাং 8/3 সমান 3 গুণ 3, 8 গুণ 3, 3 3 9, 3 এটা 24। এগুলোকে আমরা সমহর করব। এখন লাগবে কি, যেহেতু তাহলে বলছে কোথায় বেশি, বেশি মানে অধক্রমে, তাহলে বেশি কোনটা দুটোর ভিতরে, যেহেতু 10 is greater than 9, সুতরাং 10/24 9, যেহেতু সুতরাং বা, এই তিনটে লাইন সবসময় মনে রাখবো, যেহেতু সুতরাং বা। 24/10 তার মানে কি 5/12/5 বড় 8/3। হ্যাঁ, তো এ থেকে আমরা বুঝতে পারি যে কোথায়, অর্থাৎ 12/5 কোথায়, 12/5 হলো এতিম, অর্থাৎ এতিমখানায় বেশি দান করেছে। এরপর আবার বলছে কতটুকু বেশি সেটা আমরা বের করতে হবে, সেটাও আমরা বের করে দেব। সুতরাং এতিমখানায় বেশি দান করেছেন 12/5 বিয়োগ 8/3 অংশ। তাহলে 12 24 10 বিয়োগ 9 অংশ 24 1 অংশ। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা শেষ করবে। তাহলে এই অঙ্কটার উত্তর হবে দুইটা। কিভাবে? দুইটা। কোথায় বেশি, এখানে উত্তরটা আমি লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। উত্তর হলো এতিমখানায়, কোথায় সংক্ষেপে লিখছি, এতিমখানায়
সেমিকোলন দিয়ে আবার দিয়ে দিলাম 24 এর 1 অংশ। এর দ্বারা দুইটা উত্তর বুঝে, 3 একটা, 24 এর 1 অংশ একটা। আসলে তোমাদের এই অঙ্কগুলি ভালো লাগছে। আমরা আরো সুন্দর সুন্দর কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা এই অঙ্কগুলিকে আয়ত্ত করার চেষ্টা করো, যাতে অঙ্কগুলিতে কোনো সমস্যা না থাকে। আর যদি তোমাদের সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার। আর আবার আমি বলবো, যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি এবং তোমাদের বন্ধুদেরকে জানাওনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, যাতে চ্যানেলটি দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাহলে পরবর্তী ক্লাস যে খুব শীঘ্রই আসবো, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাচ্ছন্দ্যে থেকো। আল্লাহ হাফেজ।